পরিচালনা পর্ষদ ছাড়াই চলছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংক। চলতি মাসেই নতুন পর্ষদ নিয়োগ দেওয়া হবে বলে জানালেন অর্থ প্রতিমন্ত্রী। G2G+ পদ্ধতিতে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রতারণা ও সিন্ডিকেটের আশঙ্কা জনশক্তি রপ্তানিকারকদের, কার্যকর মনিটরিংয়ের তাগিদ। কাঁচা বাজারে কমতির দিকে বেশিরভাগ সবজির দাম, মাছের দাম নিয়ে ক্রেতা বিক্রেতার ভিন্ন মত, বেড়েছে মাংসের দাম। এবং টানা 3 দিনের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল, 4 শতাধিক হোটেল মোটেল পরিপূর্ণ। ভালো ব্যবসা হয়, দারুণ খুশি ব্যবসায়ীরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্য। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি এজি মাহমুদ। পরিচালনা পর্ষদ ছাড়াই চলছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংক। পর্ষদের মেয়াদ শেষ হওয়ার পর প্রায় 2 মাস বোর্ড সভা অনুষ্ঠিত হয়নি। তবে শিগগিরই নতুন পরিচালনা পর্ষদ নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন সানবির রূপল। 1200-র বেশি শাখা নিয়ে পরিচালিত হচ্ছে দেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান সোনালী ব্যাংক। ব্যাংকটির 87,500 কোটি টাকার তারল্যের মধ্যে ঋণ বিতরণ হয়েছে 34,000 কোটি টাকা। তবে তৃণমূল গ্রাহকদের আস্থার এই ব্যাংকটিতে কালিমা লাগে 2012 সালে হলমার্ক কেলেঙ্কারিতে জড়িত থাকার ঘটনার প্রকাশের পর। সে সময় পরিচালনা পর্ষদের কারো দুর্নীতিও আলোচনায় উঠে আসে। এ অবস্থায় অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের তদারকিতে হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করছে সোনালী ব্যাংক। সবশেষ বার্ষিক সাধারণ সভায় 2016-কে গুণগত ঋণ বৃদ্ধি ও আদায়ের বছর হিসেবে ঘোষণা করে প্রতিষ্ঠানটি। ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা 9,000 কোটি টাকা বাড়িয়ে ধরা হয় 45,000 কোটি টাকা। সেই সাথে অনাদায়ী ঋণ সংক্রান্ত 30% মামলা নিষ্পত্তির লক্ষ্য ঠিক করা হয়। তবে বছরের প্রথম 2 মাস পরিচালনা পর্ষদ না থাকায় কোনো বোর্ড সভা অনুষ্ঠিত হয়নি। ব্যবস্থাপনা পরিচালক ছাড়া 13 জন থাকার কথা থাকলেও পর্ষদের সদস্য এখন 6 জন। এর ফলে বেশ কিছুদিন ধরেই আটকে আছে ব্যাংকটির অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মিনিমাম 7 জন পরিচালক না হলে বোর্ড হয় না, সেই জন্য আমাদের একজন শর্ট আছে। একজন পেয়ে গেলে আমরা আমাদের বোর্ডগুলি শুরু করব। কিছু কিছু কাজ যেগুলি বোর্ডের আওতাধীন সেগুলি আমি চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলে আমি আমার পাওয়ারে যেটা প্রসপেক্ট অনুমোদন প্রাপ্তির সাপেক্ষে কাজ করে যাচ্ছি। বড় বড় ডিসিশনগুলি এই মুহূর্তে বোর্ডের যেটা নেওয়ার কথা সেটা নেওয়া যাচ্ছে না। তবে এই মাসেই পরিচালনা পর্ষদের পূর্ণাঙ্গ রূপ দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। বাছাই করতে গিয়ে একটু সময় লাগছে। আমি যতদূর অবহিত আছি আমাদের মন্ত্রী মহোদয়ের এখানে এটা বাছাই প্রক্রিয়াটা এখন চলছে। খুব শিগগিরই এটাকে আমরা পুরোপুরি মাত্রা নিয়ে আসতে পারবো। আমার ধারণা যে আগামী কয়েকদিনের মধ্যে আরও 1 জন কেন 2-4 জন আসবে। এই মাস তো অবশ্যই হওয়া উচিত এবং হবে। সোনালী ব্যাংকের পাশাপাশি অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সংস্কার প্রয়োজন বলে মনে করেন অর্থ প্রতিমন্ত্রী। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। ধামরাইয়ের সোনালী ব্যাংকে ডাকাতির প্রস্তুতির সময় গুলিতে একজন নিহত হয়েছে। র্যাবের দাবি এটি বন্দুকযুদ্ধ। এ ঘটনায় আটক করা হয়েছে নারী সহ 5 জনকে। আর র্যাব জানিয়েছে ব্যাংকের গচ্ছিত টাকা রাখার ভল্ট বরাবর ড্রিল মেশিন দিয়ে গর্ত করে ডাকাতির পায়তারা চালাচ্ছিল ডাকাত দলটি। সাভার প্রতিনিধি মোজাফফর হোসেন জয়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1.5 মাস আগে ধামরাই বাজার এলাকার রিয়াজ প্লাজার 5তলা ভবনের 3য় তলা স্ত্রী সহ ভাড়া নেয় মাসুক। মাঝে মাঝে বাড়ির ভেতর থেকে হাতুড়ি পেটানোর আওয়াজ পাওয়া যেত বলে জানায় আশপাশের মানুষ। টানা 3 দিন সরকারি ছুটিতে ভবনের দোতলায় সোনালী ব্যাংক ডাকাতির পরিকল্পনা করে থাকতে পারে বলে জানায় ভবন মালিক। বাসাটা কমপ্লিট করুন, এর জন্য আমার কাছে বাসা ভাড়া নিছে। টুকটাক শব্দ টের পাই আমরা মাঝে মধ্যে, কিন্তু এরকম শব্দ করে কাজ করে পাওয়া যায় মাঝে কিন্তু এখন আমি তো জানা না সব চেক করি, কিন্তু আমাদের এদিকে কোনো সমস্যা কোনো কিছু দেখতে পাই না। র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত 3:30টার দিকে ওই ভবনের 3 তলায় অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে বাড়ির ভেতর থেকে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় মাসুক নামে ওই ব্যক্তির। ঘটনাস্থল থেকে এক নারী সহ 5 জনকে আটক করা হয়। কার্পেটের নিচে 2 ফিট বাই 2 ফিট টাইলস, এই টাইলসটা পেস্ট করা টাইলসকে ওদের নিজস্ব দক্ষতা এবং অভিজ্ঞতা এবং উন্নত প্রযুক্তি প্রয়োগ করে এটা তুলে ফেলে। প্রতিদিন ওরা একটু একটু করে
বিভিন্ন রকমের যন্ত্রপাতি ব্যবহার করে এই টাইলস বরাবরের জায়গাটা খুঁড়ে ফেলে, প্রায় 2/3 ওরা খুঁড়ে ফেলে, আপনারা দেখেছেন। এবং তাদের পরিকল্পনা ছিল যে এই যে আজকে বৃহস্পতি শুক্র শনি এর মধ্যেই ওরা বাকি কাজ সম্পন্ন করে ব্যাংকে স্ট্রং রুমে প্রবেশ করে বল ভেঙে বল্টের অর্থ ওরা লুট করে এখান থেকে চলে যাবে। আটককৃতদের ধামরাই থানা পুলিশের কাছে সোপর্দ করার পর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। সময় সংবাদ, ধামরাই। মালয়েশিয়ায় G2G এবং B2B-তে জনশক্তি রফতানি ব্যর্থ হওয়ার পর এবার G2G+ পদ্ধতিতে কর্মী পাঠানোর ক্ষেত্রে নানা জটিলতা, প্রতারণা ও সিন্ডিকেটের আশঙ্কা করছেন জনশক্তি রফতানিকারক এবং বিশেষজ্ঞরা। কর্মীদের যথাযথ প্রশিক্ষণের পাশাপাশি সিন্ডিকেট ঠেকাতে কার্যকর মনিটরিংয়েরও তাগিদ দিয়েছেন তারা। এদিকে জনশক্তি রফতানি বিষয়ে যে কোনো প্রতারণার অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামসুন নাহার। বিস্তারিত দেখুন আশিস প্রসূনের একটি রিপোর্টে। সরকারি পর্যায়ে বা G2G পদ্ধতিতে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে 2012 সালে দুদেশ সম্মত হয়। সে সময় অন্তত 10 লাখ কর্মী পাঠানোর উদ্যোগ ব্যর্থ হওয়ার পর বিজনেস টু বিজনেস বা B2B পদ্ধতিতে কর্মী পাঠানোর উদ্যোগও কার্যকর হয়নি। দীর্ঘ 8 বছর পর এবার জনশক্তি রপ্তানির সুযোগ পাওয়ায় বেসরকারি খাতের উদ্যোক্তারা জানিয়েছেন, এবারের প্রয়াস সফল করতে হলে কর্মীদের কার্যকর প্রশিক্ষণের পাশাপাশি উপযুক্ত কূটনৈতিক উদ্যোগও দরকার। মন্ত্রণালয় যদি এটা মনে করে যে না তারা যথেষ্ট এগুলো করার জন্য, আমার মনে হয় এটা ভুল হবে। মন্ত্রণালয় অনলি এঙ্গেজমেন্টটা করতে পারে, বাট গ্রাউন্ড ওয়ার্কটা করে প্রাইভেট সেক্টর। বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ওখানে আমাদের এমবেসি, দুইজনে এটা ভালোভাবে পাহারা দিতে হবে যাতে দুষ্কৃতিকারী লোক যাইতে না পারে। এই দুষ্কৃতিকারী লোকদের কিছু যেন পাসপোর্টই দেওয়া হয় না, এটার বন্দোবস্ত করতে হবে। এদিকে আবারও জটিলতার আশঙ্কা করে বিশেষজ্ঞরা বলেন, রপ্তানির জন্য স্বল্প সংখ্যক ব্যবসায়ীকে সুযোগ দেওয়া হলে জনশক্তি রপ্তানির পুরো প্রক্রিয়ায় সিন্ডিকেট ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। যারা আগে ডেটা দিয়েছেন গত 2 বছরে তাদের কি হয়েছে, তারা কেউ এখনো আছেন কিনা দেশে, এগুলো কিচ্ছু জানার উপায় নেই। ওইটাকে নিয়ে ফাংশনাল করতে গেলে একটা ঝামেলার মধ্যে পড়তে হবে। তার চেয়ে বরং ওই ডেটাবেসটাকে কি করে ডেভেলপ করা যায় সেইটার একটা প্রক্রিয়ায় সরকারকে আসতে হবে। রিক্রুটিং এজেন্সিকে চাহিদাপত্র পাঠানো হবে, কিন্তু কার্যত কার কার কাছে পাঠানো হবে সেটা তো পূর্ব থেকে জানবার কোনো উপায় নেই। অনেকের কাছে হয়তো পাঠানো হলোই না, তাহলে এক ধরনের সিন্ডিকেশনের চিন্তাভাবনা হয়তো বা হয়ে যেতেও পারে। চুক্তি অনুসারে জনশক্তি রপ্তানি বিষয়ে যে কোনো সমস্যার সমাধানে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব। কমপ্লেইন মেকানিজম একটা আছে এই সিস্টেমের মধ্যে, যে কেউ যদি কোনো প্রতারিত হয় বা কাজ না পায় বা যে কোনো ধরনের সমস্যা হলে সেও কমপ্লেইন করতে পারবে, তখনও আমরা অ্যাড্রেস করতে পারবো। আর একটা ওয়ান স্টপ সেন্টার করা হয়েছে, তাদের দায়িত্ব হবে এই এমওইউর আওতায় যারা যাবে তার মধ্যে যা সমস্যা হবে সব ওই সেন্টারে যাবে। মালয়েশিয়ার পর এবার শিগগিরই সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার উন্মুক্ত করতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান ভারপ্রাপ্ত সচিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে জনশক্তি নিয়োগ করতে সমঝোতা চুক্তি করায় মালয়েশিয়ার সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার মানব সম্পদ বিষয়ক মন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের জানান, G2G+ আওতায় বিদেশে বাংলাদেশের শ্রমবাজার প্রসারিত হওয়ায় মালয়েশিয়া সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শেখ হাসিনা মালয়েশিয়ার মন্ত্রীকে জানান, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখেই বাংলাদেশ সরকার দক্ষ শ্রমিক পাঠাবে। রাজধানীর কাঁচা বাজারে করলা, বরবটি সহ 2-1টি সবজির দাম বাড়লেও কমতির দিকে বেশিরভাগ সবজির দাম। মাছের দাম নিয়ে ক্রেতা বিক্রেতার রয়েছে বিপরীত প্রতিক্রিয়া। আর কেজিতে 100 টাকা পর্যন্ত বেড়েছে খাসির মাংসের দাম, বেড়েছে দেশি মুরগি ও গরুর মাংসের দামও। রাজধানীর মহাখালী কাঁচা বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। শুক্রবারের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে পর্যাপ্ত সবজিতে সাজানো রাজধানীর কাঁচা বাজার। বিক্রেতারাও জানালেন, শিম, টমেটো, ফুলকপি, লাউ, মিষ্টি কুমড়া সহ বেশিরভাগ সবজির দাম কমেছে 10 টাকা পর্যন্ত। তবে কিছুটা বাড়তি বাজারে নতুন আসা সবজির দাম। গরমের সবজির নামছে চিচিঙ্গা, ঝিঙ্গা, করলা, পটল, এটি 60-এর ঊর্ধ্বে। আর শীতকালীন সবজি যা আছে 30 টাকা ছিল, এখন 20 টাকা 25 টাকার মধ্যে আছে। সাপ্লাই এবং ডিমান্ডের যে দামটা ছিল সেটা সমন্বয় হওয়া উচিত ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে দামটা বেশ আপ হচ্ছে। মাছ বাজারেও দেখা গেল পর্যাপ্ত সরবরাহ। চিংড়ি, কাতল, বোয়াল, পাবদা, ইলিশ সহ সব মাছ বিক্রি হচ্ছে আগের দামে। বিক্রেতারা এমন দাবি করলেও দাম বাড়তির অভিযোগ ক্রেতাদের। গত সপ্তাহে পাবদা মাছ ছিল 800,
এখন 1000 টাকা চাইতেছে। দাম তো বেশি, কম তো পাচ্ছি না। এই 8 মাস 600 টাকার নিচে দিচ্ছে না, তো বেশি না। রুই চলে 1.5 কেজিটা 220-30, এরপরে ছোট বোয়াল আছে 1 কেজি সাইজের, এটি চলে 330, এরপরে আইর আছে 1.5 কেজির আইর চলতেছে 450। ইলিশ মাছ আপনার 1 কেজির মাছগুলি 2000 টাকা পিস বিক্রি করতেছে, আর যেটা 800 গ্রাম এটা আপনার 1000 টাকা পিস বিক্রি করতেছে। এদিকে ব্রয়লার মুরগি আগের দামেই 160 টাকা কেজি হিসেবে বিক্রি হলেও দাম বেড়েছে গরু, খাসি আর দেশি মুরগির। কারণ হিসেবে চাহিদার চেয়ে সরবরাহ অনেক কম বলে জানালেন বিক্রেতারা। গরু আমাদের বাংলাদেশে কম, ইন্ডিয়াতে যদি গরু ছাড়তো তাহলে আমরা কিছু কমে বেচতে পারতাম। আগে ছিল 380 টাকা, এখন 400 টাকা বেচতেছি, 420 টাকা বেশি। বকরির মাংস 500, খাসির মাংস 700। আগে দেশি মুরগির পিস ছিল 250 টাকা পিস, বুঝছেন? এখন বর্তমানে বিয়ের সাথে চাহিদা বেশি, যা দিলে 320 টাকা পিস। রাজধানীর এই বাজারে একই পণ্যের দামের হেরফের রয়েছে বলে অভিযোগ করলেন ক্রেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, 21শে ফেব্রুয়ারির নিরাপত্তার বিষয়টি দেখতে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে কথা বলছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিরাপত্তা তল্লাশির ক্ষেত্রে আমরা এখানে যারা আসবেন তাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করি, কারণ আমরা মনে করি যে নিরাপত্তা একটি সমন্বিত বিষয়। এক্ষেত্রে প্রত্যেকেরই সহযোগিতার একটা বিরাট সুযোগ রয়েছে। আমরা ইতিপূর্বে বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এবং সামাজিক ইভেন্টগুলোতে এই সহযোগিতা পেয়েছে, আগামী দিনগুলোতে আমরা পাবো এই প্রত্যাশা করি। চেকপোস্টের পাশাপাশি আমরা এই অঞ্চলে এই বেদিকে ঘিরে এবং তার আশপাশ এলাকাকে ঘিরে আমরা অবজারভেশন পোস্ট বসাবো, উঁচু স্থানেও আমরা বসাবো আমরা অবজারভেশন পোস্ট, এবং সেখান থেকেও পুরো পরিস্থিতি নিরীক্ষণ করা হবে। এন্টায়ার বেদিমূল এবং তার আশপাশ এলাকাটা আমাদের র্যাবের সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং 24/7 আমাদের অফিসার এবং সদস্যরা এই কমান্ড সেন্টার থেকে, কন্ট্রোল সেন্টার থেকে এই সিসি ক্যামেরার যে ফুটেজ সেগুলোকে পর্যবেক্ষণ করবেন। আমরা এই যে সমস্ত স্থান দিয়ে আমাদের রাত্রে 12টার পরে পুষ্পার্ঘ অর্পণ করতে আসবেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সেখানে আমাদের বিশেষ নিরাপত্তা থাকবে। তারপরে আমাদের বিভিন্ন স্থানে স্ট্যাটিক বা পিকেট ডিউটিও আমরা বলবৎ এবং মোতায়েন করব। আপনারা জেনে আশান্বিত হবেন যে প্রতিটি ব্যবস্থার পিছনেই আমাদের পর্যাপ্ত তদারকি বলবৎ থাকবে। আমরা এছাড়াও আমরা এই এন্টায়ার এলাকাকে আজকে থেকেই আমরা ডগ স্কোয়াড এবং আমাদের বম স্কোয়াড দিয়ে সুইপিং করিয়েছি। আগামীকালও আমরা একাধিকবার এটাকে সুইপিং করাবো। এর পাশাপাশি যে কোনো আপৎকালীন ব্যবস্থা মোকাবেলার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের স্পেশাল কমান্ডো ইউনিট স্ট্যান্ড বাই থাকবে, এবং আপনারা দেখেছেন আজকে আমাদের র্যাবের যে হেলিকপ্টার ইউনিট সেগুলো মহড়া দিচ্ছে, এবং এখানে স্টেডিয়ামে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে তারা মূলত ল্যান্ডিংয়ের মহড়াও দিচ্ছে, যাতে কোনো আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিকভাবে আমরা আমাদের অতিরিক্ত ব্যবস্থা এখানে ডিপ্লয় করতে পারি, ইভাকুয়েশন প্রয়োজন হলে আমরা করতে পারি। আমরা আশা করছি যে অন্যান্য বারের মতো কোনো ধরনের সিকিউরিটি হুমকি ছাড়াই বা দুর্ঘটনা ছাড়াই ইনশাআল্লাহ শান্তিপূর্ণভাবে আসন্ন 21শে উদযাপিত হবে, এবং এদেশের সর্বস্তরের মানুষ মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নির্বিঘ্নে অর্পণ করতে পারবেন। আপনাদের সহযোগের জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দ্যাটস অল। এটা নিশ্চিত করার বিষয় নয়, আমাদের টার্গেট হচ্ছে যে কোনো ধরনের সন্দেহভাজন ব্যক্তি চলাফেরা শুরু করলে যাতে করে আমরা গ্রেফতার করতে পারি, সেই লক্ষ্যে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখা। সেটি আপনাকে আমরা বলতে পারি যে এই ধরনের সন্দেহভাজন ব্যক্তি এখানে প্রবেশ করলে তাকে যাতে আমরা গ্রেফতার করতে পারি, আমাদের প্রতিটি সদস্য সেজন্য সর্বোচ্চ প্রয়াস অব্যাহত রাখবে। দর্শক, 21শে ফেব্রুয়ারি নিরাপত্তার বিষয়টি দেখতে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে কথা বলছিলেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। বিশ্বের সর্বাধুনিক নির্মাণ প্রযুক্তি এবং বিদ্যুৎ খাতের নিত্য নতুন আবিষ্কার ও পণ্যের সাথে পরিচয় করিয়ে দিতে রাজধানীর
বসুন্ধরা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে আন্তর্জাতিক বিল্ডিং কনস্ট্রাকশন টেকনোলজি অ্যান্ড পাওয়ার সোর্সিং এক্সপো। নান্দনিকতা, নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয়কে প্রাধান্য দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় নিয়ে এসেছে অত্যাধুনিক প্রযুক্তির পণ্য ও সেবা। আর এক ছাদের নিচে ঘরবাড়ি ও শিল্প কারখানা নির্মাণ ও সাজানোর এসব পণ্য পেয়ে খুশি ক্রেতা দর্শনার্থীরাও। বিস্তারিত জানাচ্ছেন হাজরা শিউলি। ঘরের দরজা জানালা সহ মেঝে থেকে ছাদ পর্যন্ত ভবন নির্মাণ ও সাজাতে যা লাগে প্রয়োজনীয় সব উপকরণ নিয়ে মেলা এসেছে নির্মাণ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের দেশি বিদেশি 60টি প্রতিষ্ঠান। শুধু ঘর নয়, শিল্প প্রতিষ্ঠানের ভবন নির্মাণ, ডেকোরেশন, বিদ্যুৎ সাশ্রয় ও অগ্নি নিরাপত্তা নিশ্চিতে সিমেন্ট থেকে কংক্রিট ক্যানভাস, ডাইওয়াল, সোলার প্যানেল, লিফট, সার্কিট ব্রেকার, অগ্নি নিরোধক যন্ত্র, ইন্টেরিয়র সামগ্রী সবে স্থান পেয়েছে এই মেলায়। আয়োজকরা জানান, দুই খাতের পণ্য ও প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান এবং ক্রেতাদের পারস্পরিক যোগাযোগের সুযোগ তৈরি করে দিতে প্রথমবারের মতো এই আয়োজন। চেষ্টা করেছি যে সবগুলা কনস্ট্রাকশন প্রোডাক্ট একসাথে একই রুফের মধ্যে আনার জন্য, যাতে এখানে যারা কোম্পানিগুলা প্রোডাক্ট নিয়ে এসছে ওরা সব তাদের প্রোডাক্টগুলা এখানে শো করেছে এবং গ্রাহকরা যাতে খুব ইজিলি প্রোডাক্টগুলা দেখতে পারে। লট অফ ভিজিটার্স আছে যাদেরকে আমরা পৌঁছতে পারছি মেলার তরফ থেকে, সেটা আমাদের প্রোডাক্ট যেতে গেলে অ্যাডভান্টেজ কি আছে। ফ্যাক্টরিতে বলেন, আপনি বাসা বাড়িতে বলেন, অনেক ধরনের ইলেকট্রিক শর্ট সার্কিট হয়, লাইন ভোল্টেজ হয়, এসব থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের এই প্রোডাক্টগুলো ইউজ করা হয়। অংশগ্রহণকারীদের আশা, পণ্যের পরিচিতির পাশাপাশি জনসচেতনতা বাড়াতে এই মেলা ভূমিকা রাখবে। এটাকে আমরা প্রোভাইড করছি মানুষের ডোর টু ডোর পৌঁছে দেওয়ার জন্য এবং সেক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য এবং তার ঘরের সৌন্দর্য এবং অফিসের সৌন্দর্যকে বজায় রাখার জন্য। মেলা থেকে আসার মাধ্যমে আমরা এই জিনিসটার প্রচার আমরা সবাইকে জানাতে পারতেছি। এটার কারণে মানুষের মধ্যে অনেক ধরনের প্রোডাক্ট সম্পর্কে ধারণা ছিল না, তারা ধারণা পাচ্ছে এবং এই ধারণার মাধ্যমে তারা তাদের কনস্ট্রাকশনের সময় নিরাপদ কীভাবে থাকা যায় সবকিছু সম্পর্কে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হচ্ছে। এদিকে একই ছাদের নিচে নির্মাণ ও বিদ্যুৎ খাতের পণ্য পেয়ে খুশি হলেও ক্রেতারা আরো বড় পরিসরে মেলা আয়োজনের দাবি জানিয়েছেন। ভ্যারাইটিস পণ্য থাকার কারণে আমাদের পণ্য বেছে নিতে সুবিধা হচ্ছে। আমাদের বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য আমরা পণ্য খুঁজে নিতে পারতেছি। আরও অনেক পার্টিসিপেন্ট হওয়া উচিত ছিল। কার্ডস ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড আয়োজিত 3 দিনের এই মেলা শেষ হবে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। হাজরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে আন্তর্জাতিক বিল্ডিং কনস্ট্রাকশন টেকনোলজি অ্যান্ড পাওয়ার সোর্সিং এক্সপো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জুবায়ের ফয়সাল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের। জি, আপনাকে ধন্যবাদ। একটু আগেই টেলিভিশনের পর্দায় দর্শকরা যে রিপোর্টটি দেখতে পেলেন সেইটিতেই মূলত এই প্রদর্শনী সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়েছে এবং মোটামুটি প্রদর্শনী সম্পর্কে দর্শকরা একটা ভালো ধারণা নিতে পারবেন। মূল ব্যাপারটি হলো বিল্ডিং কনস্ট্রাকশন টেকনোলজিস অ্যান্ড পাওয়ার সোর্সিং এক্সপো নামে যে প্রদর্শনীটি চলছে, আসলে মূলত এই প্রদর্শনীতে দেখানো হচ্ছে বাংলাদেশে ভবন নির্মাণে কী ধরনের পণ্য সামগ্রী এখন ব্যবহৃত হচ্ছে এবং কী ধরনের প্রযুক্তির ব্যবহার হচ্ছে এবং সেই তুলনায় প্রযুক্তিকে কতটা উন্নত করে আরো নতুনভাবে ব্যবহার উপযোগী করা যায়। আসলে এই প্রদর্শনীটি মূলত কিন্তু একটি বিষয়ে খুব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে যে এতদিন বাংলাদেশে যেসব ভবন নির্মাণ হয়েছে এবং সেই ভবন নির্মাণগুলোতে কি ধরনের ঘাটতি বা ত্রুটি ছিল এবং সেগুলো দূর করে কিভাবে এখন থেকে যেসব ভবনগুলো তৈরি হবে সেই ভবনগুলো আরো মজবুত, স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদী এবং টেকসই করা যেতে পারে। আপনি একটু তাকাইলে দেখতে পারবেন এখানে একটি স্টল আছে যেখানে একটি নতুন ধরনের জিনিস প্রদর্শনীর জন্য আনা হয়েছে। এটিকে তারা বলছেন কংক্রিট ক্যানভাস। এই কংক্রিট ক্যানভাসের মাধ্যমে মূলত কয়েকটি জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এর উপকারিতা এবং এটি যে দেশের যে ভবন নির্মাণ শিল্প সেটিকে একটি নতুন মাত্রা দেবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যানার রয়েছে এবং এই ব্যানারটিতে এখানে তারা বলতে চাচ্ছেন যে দ্রুত এবং খুব সহজে ইনস্টল করা যায় এবং পানি ওয়াটারপ্রুফ এবং আগুন থেকে রক্ষা করতে পারবে এবং স্থায়ী। এই বিষয়টি হলো যে ভবন নির্মাণে বাংলাদেশে যে নদী উপকূল অঞ্চলে রয়েছে, আপনি জানেন যে বাংলাদেশ বরাবরই একটি দুর্যোগপ্রবণ দেশ এবং এখানে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু ভবনগুলো বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয় এবং এক্ষেত্রে এই যে এইসব দুর্যোগ কিংবা জলোচ্ছ্বাস, বন্যা এই ধরনের সমস্যা থেকে যেন এই ভবনগুলোকে রক্ষা করা যায় সেই জন্যই কিন্তু এই কংক্রিট ক্যানভাসটি তারা উদ্ভাবন করেছেন এবং গতকালই এই মেলার মাধ্যমে কিন্তু এটি বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করেছে। এবং আরেকটি ব্যাপার হলো যে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে কিছু ইলেকট্রিক পণ্য সামগ্রীর দোকান, যে মূলত স্টল, যেটি মূলত দেখাচ্ছে যে বাংলাদেশে ভবন নির্মাণ পরবর্তী
সময়ে যে সংযোগ, বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে যেসব পণ্যগুলো এর আগে ব্যবহৃত হয়েছে সেগুলো কিন্তু আসলে অনেক সময় দুর্ঘটনার কারণ হিসেবে দাঁড়িয়েছে এবং সেখান থেকে রক্ষা করার জন্য কিন্তু আসলে এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা জিনিসপত্র প্রদর্শনীর জন্য আনা হয়েছে। আরেকটি বিষয় আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনেই কয়েকটি স্টল রয়েছে যেগুলো কিন্তু আসলে মেলার জন্য প্রদর্শনী স্টল বরাদ্দ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা এখানে কোনো স্টল দেখিনি। এখানে সেক্ষেত্রে কিন্তু মেলার আয়োজক কমিটির কাউকে এখনো পর্যন্ত আমরা পাইনি যে আসলে কি কারণে স্টল বরাদ্দের পরও প্রদর্শনীর জন্য এই মেলাগুলোতে আসেনি। তো এই যে আপনি জানেন যে এই মেলাটি আগামীকালও চলবে এবং সেক্ষেত্রে বাংলাদেশের ভবন নির্মাণে যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে আরও অত্যাধুনিক প্রযুক্তি আসবে এবং ভবন নির্মাণ শিল্প আরও সমৃদ্ধ হবে এমনটাই প্রত্যাশা করছেন এখানকার যে আয়োজক এবং যে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। দর্শক, রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে চলছে আন্তর্জাতিক বিল্ডিং কনস্ট্রাকশন টেকনোলজি অ্যান্ড পাওয়ার সোর্সিং এক্সপো। আর সেখানকার খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল। যাচ্ছি পরের প্রসঙ্গে। মৎস্য গবাদি পশুর খাবার ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে আগামী 3 বছরের মধ্যে অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত 3 দিনব্যাপী ডেইরি ও মৎস্য পোষা প্রাণী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন আশার কথা বলেন। এ সময় এই খাতকে দ্রুত এগিয়ে নিতে শিগগিরই ডেইরি নীতিমালা প্রণয়ন করা সহ ঋণ সুবিধার দাবি জানান ব্যবসায়ীরা। দেশে আমিষের ঘাটতি পূরণে উদ্যোক্তারা যে কাজ করছেন তারই দেখা মিলছে 3 দিনের এই মেলায়, যেখানে দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলো তুলে ধরেছে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে কিভাবে ডেইরি ও মৎস্য খাতের উন্নয়ন করা সম্ভব। মেলা থেকে নতুন উদ্যোক্তারাও পাচ্ছেন নানা পরামর্শ। শুধুমাত্র ডেইরি অ্যানিমেলের না, ডেইরি ছাড়া পোলট্রি এবং পেট অ্যানিমেল এমনকি বার্ডেরও মেডিসিন আমরা মার্কেটিং করি। এদের থেকে আমরা অনেক তথ্য পাচ্ছি এবং নতুন প্রোডাক্ট কি আনতেছে তারা, এবং সেটা আমাদের ডেইরি শিল্প ডেভেলপমেন্টে আমরা কিভাবে কাজ করতে পারি। ডেইরি সেক্টর ইন বাংলাদেশে মৎস্য ও ডেইরি ফার্মের সম্ভাবনা অনেক ভালো। আমরা এখানে ব্যবসা শুরু করতে চাই। এখানে দরকারি সব ধরনের ওষুধই আমরা তৈরি করি। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিটি জেলায় মৎস্য ও গবাদি পশুর খামার গড়ে তুলতে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি। এজন্য অর্থ সংগ্রহ থেকে শুরু করে সব ধরনের সহায়তারও আশ্বাস দেন তিনি। প্রতিটি জেলাতে 250টা এন্টারপ্রেনারকে 200টা করে গরু খামার তৈরি করে দেওয়ার জন্য তৈরি করা। এর জন্য যাবতীয় যা ফান্ডিং লাগবে আমরা ফেডারেশন থেকে সেই ফান্ডিংয়ের ব্যবস্থা করার জন্য ছোটাছুটি করব। ডেইরি নীতিমালা যত তাড়াতাড়ি দেবেন এই সেক্টরটা অত তাড়াতাড়ি সুন্দরভাবে গড়ে উঠবে। স্বাধীনতার পর এ খাতের তেমন উন্নয়ন হয়নি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে আমিষের ঘাটতি পূরণে দরকার সম্মিলিত উদ্যোগ। একটি ক্ষেত্রে আমাদের উন্নয়ন হয়নি এবং সেটি হচ্ছে চতুষ্পদ পশু, সেখানে আমরা বিশেষ কিছু করতে পারিনি। আপনারা যদি অঙ্গীকার করেন 3 বছরে আমিষ এবং দুধের ক্ষেত্রে যে অভাব রয়েছে সেই অভাবটা আমরা মোটামুটিভাবে পূরণ করতে পারি। মেলা চলাকালীন বিভিন্ন বিষয়ে 46টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ কোরিয়া বাংলাদেশের আইসিটি খাতে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এতে উভয় দেশ উপকৃত হওয়ার পাশাপাশি বাণিজ্য ব্যবধানও কমবে বলে জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত অহন সিওডং এর সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার সাথে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে কার্যকর পদক্ষেপ নেবে সরকার। এছাড়া কোরিয়ার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনা ইতিবাচক হলে বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। কেইপিজেড যেটা নিয়ে এখনো সমাধান হয় নাই, আমরা চাই যে এই বিষয়টা যত তাড়াতাড়ি নিষ্পত্তি হবে তত তাড়াতাড়ি সাউথ কোরিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে আসতে পারবে। আইটি সেক্টরে বিনিয়োগ করতে চাই জয়েন্ট ভেঞ্চার, এবং সেটা আমরা পৃথিবীর বিভিন্ন দেশে আমরা রপ্তানি করতে পারবো। তাতে আমাদের রপ্তানির পরিমাণ আরো বৃদ্ধি পাবে। আমরা আগামী দিনগুলোতে সাউথ কোরিয়ার সাথে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করার জন্য আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। বিশ্বে প্রথমবারের মতো বাংলায় ইন্টারনেট ব্রাউজিং চালু করলো ইউসি ব্রাউজার। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সেবাটির উদ্বোধন করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ব্রাউজার নির্মাতা প্রতিষ্ঠানটি। ইউসি ওয়েবের ইমার্জিং মার্কেটিং ডিরেক্টর ক্যাথরিন হং নতুন এই সেবাটির উদ্বোধন করেন।
এদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের চাহিদা ও পছন্দের বিষয়টি মাথায় রেখে নতুন এই সেবাটি চালু করা হয়েছে বলেও জানানো হয়। এর আগে 2015 সালে পরীক্ষামূলকভাবে সেবাটি চালু করে আলিবাবা গ্রুপের এর সহযোগী প্রতিষ্ঠানটি। বর্তমানে বিশ্বের 11টি ভাষায় ইউসি ব্রাউজার ব্যবহৃত হচ্ছে। প্রাণ আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রতিষ্ঠার 2 বছরে হবিগঞ্জে 12,000 মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। দুপুরে সদর উপজেলার আলীপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্কে বার্ষিক সাধারণ সভা এবং তথ্য জানান গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামাল। প্রাণ আরএফএল গ্রুপ প্রক্রিয়াজাত খাদ্য, গৃহস্থালী পণ্য উৎপাদন এবং রপ্তানিতে এখন দেশে শীর্ষ অবস্থানে রয়েছে বলে জানান তিনি। এই সময় ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার সহ কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 2014 সালের মার্চে হবিগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল পার্কটি গড়ে ওঠে। লাগাতার ধর্মঘটে অচল হয়ে পড়েছে দেশের বৃহত্তম বেনাপোল স্থলবন্দর। ভারতের পেট্রাপোল বন্দরে নবনির্মিত চেকপোস্টে ট্রাক পার্কিংয়ের চার্জ 3 গুণ বাড়ানোর প্রতিবাদে পেট্রাপোল বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে। টানা 3 দিনের ধর্মঘটের ফলে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব, অন্যদিকে আটকে থাকা শিল্প কারখানায় ব্যবহৃত কাঁচামাল ও পচনশীল পণ্য নিয়ে শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। দুর্ভোগে পড়েছেন পণ্য বহনকারী ব্যবসায়ীরাও। এদিকে ভারতে ধর্মঘট চললেও খোলা রয়েছে বেনাপোল বন্দর ও কাস্টম। তবে 3 দিনে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও কোনো সমাধান না হয় অনিশ্চিত হয়ে পড়েছে বন্দরের স্বাভাবিক কার্যক্রম। টানা 3 দিনের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে ছুটে আসছেন বিপুল সংখ্যক পর্যটক। এরই মধ্যে বুকিং হয়ে গেছে 4 শতাধিক হোটেল, মোটেল, কটেজ ও রিসোর্টের সব রুম। পর্যটকের আগমনকে কেন্দ্র করে ভালো ব্যবসা হয়, দারুণ খুশি ব্যবসায়ীরাও। আর বাড়তি পর্যটকের কথা চিন্তা করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে টুরিস্ট পুলিশ। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কাজের ব্যস্ততার মাঝে অন্তত ছুটিতে প্রিয়জনের সাথে আনন্দে কাটাতে চায় সবাই। তাই ছুটিতে ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন পর্যটন নগরী কক্সবাজারে। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে টানা ছুটিতে আবারও বিপুল সংখ্যক পর্যটক ছুটে আসছেন কক্সবাজারে। পর্যটকদের কথা চিন্তা করে প্রস্তুত পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও। আমাদের হোটেলে টোটাল 180 রুম আছে, তার মধ্যে অলরেডি আমাদের সম্পূর্ণ ফুল সেল হয়ে গেছে। যথেষ্ট পরিমাণ গেস্ট আমাদের এখানে আছেন এবং আসছেন। টেকনাফ থেকে সেন্ট মার্টিন রোডে 6টি জাহাজ চলাচল করে, 6টি জাহাজে প্রায় 100% বুকিং হয়ে গেছে। টানা 3 দিনের ছুটিতে এমন একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, মনে হয়েছে যেন দেশে আবার ঈদ হতে যাচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবছর কক্সবাজারে প্রতিনিয়ত পর্যটক আসায় ভালো ব্যবসা হয়েছে বলে জানালেন হোটেল মালিক সমিতির এ নেতা। গত 3 বছর ধরে অব্যাহতভাবে যে লোকসান দিয়েছি আমরা, সেটা কেটে গেছে। এদিকে টুরিস্ট পুলিশ জানায় পর্যটকরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের নিয়মিত যে ফোর্স, সেই ফোর্সের পাশাপাশি আমাদের একটা স্ট্রাইকিং ফোর্স কাজ করবে, 4টা মোটরসাইকেল, একটা আমাদের সাইক্লোন পার্টি কাজ করবে, পাশাপাশি আমাদের একটা সিভিল পার্টি কাজ করবে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান গত 4 মাসে কক্সবাজারের পর্যটন খাতে 2000 কোটি টাকার বেশি ব্যবসা হয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। এবারে ব্রাহ্মণবাড়িয়ার শীতের পাখি নিয়ে একটি প্রতিবেদন। শীতকালে দেশি পাখির পাশাপাশি নানা রঙের অতিথি পাখির কলকাকলিতে মুখরিত থাকে দেশের বিভিন্ন এলাকা। এই অতিথি পাখির আগমনে উচ্ছ্বসিত ব্রাহ্মণবাড়িয়ার প্রকৃতিপ্রেমী মানুষ। পাখির অভয়ারণ্যের সুরক্ষায় তাদের চেষ্টার কোনো কমতি নেই। এদিকে পাখির আবাসস্থল নিরাপদ রাখতে উদ্যোগী পরিবেশ বিভাগও। ব্রাহ্মণবাড়িয়া থেকে জুয়েলুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। নীলশির, লালশির, রাঙামুড়ি এমন মিষ্টি নামের সব অতিথি পাখি ভিড় করেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হাওর বেষ্টিত এলাকায়। আছে বালিহাঁস, পাতারি হাঁস, বৈকাল হাঁস সহ বাহারি গড়নের আরো অনেক পাখি। আর বিচিত্র এসব অতিথি পাখির নামকরণ করেছে এদেশেরই পাখি প্রেমী মানুষ। শুধু নামকরণ নয়, অতিথি পাখিদের সুরক্ষা নিশ্চিত করতে তৎপর নাসিরনগর উপজেলার হাওর এলাকার মানুষেরা। 1000 মাইল পাড়ি দিয়ে আসা এই পাখিদের জন্য ভালোবাসার যেন কোনো কমতি নেই হাওরবাসীর মনে। এখানে খুব সুন্দর সুন্দর পাখি দেখতে পাই আমরা। জ্বর আসলে পাখিগুলো নিচে পড়ে যায়, তো আমরা পাখিগুলো সংগ্রহ করি, পাখিগুলোকে আমরা চিকিৎসা দিই। আমরা গাছ কাটি না, কাটার কোনো দরকার নেই। আমরা পাখি যে আসছে এই দিয়ে আমরা
গাছের চার বড় জিনিস এটা। অতিথি পাখির গুরুত্বের পাশাপাশি অভয়াশ্রম রক্ষায় নানা উদ্যোগের কথা জানালেন প্রাণী সম্পদ বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। এটা প্রাকৃতিক একটা বিরাট সৌন্দর্যের একটা লীলাভূমি সৃষ্টি হয়েছে, প্রচুর মানুষ এখানে সমাগম হচ্ছে। স্থানীয় যে জনগণ আছে তাদের সাথে বিভিন্ন আলোচনার মাধ্যমে তাদেরকে বোঝাতে হবে কেন এই অতিথি পাখি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আশেপাশের বিদ্যালয়গুলোতে তার অতিথি পাখির বিষয়ে তাদেরকে একটা শিক্ষাদান করা, যেন তারা এই সুরক্ষায় তারা যেন এরা অংশগ্রহণ করতে পারে। পাখি বিশ্লেষকরা বলছেন অতিথি পাখির সুরক্ষায় সরকারি বেসরকারিভাবে নানা উদ্যোগ গ্রহণ জরুরি। যে অঞ্চলে আসে সেটাকে একটা অভয়ারণ্য ঘোষণা করতে পারে, যেন সেখানে সাধারণ মানুষ তাদের কাছে যেতে না পারে, তাদেরকে যেন ডিস্টার্ব না করতে পারে এবং তাদের পর্যাপ্ত খাবার যেন থাকে, সেই বিষয়গুলো নিশ্চিত করা যায়। বাংলাদেশ বার্ড ক্লাবের তথ্য অনুযায়ী প্রতি বছর শীত মৌসুমে সাইবেরিয়া, কাশ্মীর, হিমালয় পর্বত সহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে 240টিরও বেশি প্রজাতির পাখি বাংলাদেশে আসে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। গেল 20 বছরের মধ্যে প্রথমবারের মতো অভ্যন্তরীণ বাজারে পেট্রোলের দাম বাড়িয়েছে ভেনেজুয়েলা। দেশের অর্থনীতিতে গতি ফেরাতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। আর্থিক ব্যবস্থাপনায় ভারসাম্য তৈরিতে ডলারের বিপরীতে কমানো হয়েছে মুদ্রার মানও। এতে জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় অসন্তোষ জানিয়েছেন দেশটির সাধারণ মানুষ। জ্বালানি তেলের দরপতনে যখন টালমাটাল বিশ্ব অর্থনীতি, তখন অভ্যন্তরীণ বাজারে তেলের দাম বাড়িয়ে উল্টো পথে হাঁটল ভেনেজুয়েলা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে আচমকাই পেট্রোলের দাম লিটার প্রতি $0.01 থেকে বাড়িয়ে $0.95 নির্ধারণ করেছে ভেনেজুয়েলা। এতে করে 6000% বেশি দাম বাড়ল জ্বালানি তেলের। এভাবে উচ্চ হারে দাম বেড়ে যাওয়ায় অসন্তোষ জানিয়েছেন দেশটির সাধারণ মানুষ। ভেনেজুয়েলার জনগণ এখন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এমনিতেই বাজারে খাবারের দাম অনেক বেশি, এখন এভাবে জ্বালানির দাম বাড়লে আমাদের পরিবহন খরচও বেড়ে যাবে। সরকারের উচিত জনগণের কথা ভাবা। জ্বালানি তেলের দাম ঠিকই বাড়লো, কিন্তু বেহাল সড়কের উন্নয়নে তাদের কোনো নজর নেই। এভাবে জীবন চালানো আমাদের জন্য কঠিন হয়ে পড়ছে। ভেনেজুয়েলার মোট রাজস্ব আয়ের 95% আসে তেল রপ্তানি থেকে, কিন্তু বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতনের কারণে বিপুল হারে আয় কমেছে দেশটির। এতে গেল বছরে প্রায় 10% সংকুচিত হয়েছে ভেনেজুয়েলার অর্থনীতি। অর্থনীতির হাল ধরতেই অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। এতে প্রতি বছরে জ্বালানি খাতে $80 কোটি ভর্তুকি কমবে বলেও দাবি করেছেন তিনি। এখনো ভেনেজুয়েলাতেই বিশ্বের মধ্যে সবচেয়ে কম দামে গ্যাসোলিন বিক্রি হয়, যার খরচ একদম নেই বললেই চলে। অন্যরা যাই বলে থাকুক না কেন, দেশের অর্থনীতির প্রয়োজনেই দাম বাড়ানো হয়েছে, আর আমি এর সকল দায় দায়িত্ব এককভাবে নিতেও রাজি আছি। বিশ্বের সর্বোচ্চ তেল উত্তোলক দেশের তালিকায় 9ম স্থানে রয়েছে ভেনেজুয়েলা। দৈনিক প্রায় 25 লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করে দেশটি। এজি মাহমুদ, সময় সংবাদ। জ্বালানি তেল উত্তোলন না বাড়ানোর বিষয়ে তেল উত্তোলক 4টি দেশের চুক্তিকে স্বাগত জানালেও তেল উৎপাদন সীমিত না করার কথা জানিয়েছে ইরান। বুধবার তেহরানে এক বৈঠক শেষে একথা জানান ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানে। বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসতে ওপেকের সদস্য রাষ্ট্র ও যারা ওপেকের সদস্য নয় উভয়কেই প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথা জানান তিনি। তবে জানুয়ারিতে ইরান যে হারে তেল উৎপাদন হয়েছে সেই পর্যায়ে সীমাবদ্ধ রাখার বিষয়ে প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানান। এর আগে জানুয়ারিতে যে হারে জ্বালানির তেল উত্তোলন করা হয়েছে আপাতত সে হারেই তেল উত্তোলন অব্যাহত রাখার ঘোষণা দেয় সৌদি আরব, কাতার, ভেনেজুয়েলা ও রাশিয়া। টানা 4 মাসে প্রায় 18% রপ্তানি কমেছে জাপানের, আর গেল বছরের একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে 12.9%। প্রতিবেশী দেশ চীনের অর্থনীতির ধীর গতির প্রভাবেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। এদিকে রপ্তানির পাশাপাশি আমদানিও কমেছে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশটিতে। গেল 4 মাসে 16% আমদানি কমেছে দেশটির। এছাড়াও গেল প্রান্তিকে দেশটির অর্থনীতি প্রায় 0.4% সংকুচিত হয়েছে জাপানের। ব্রিটেনের সংস্কার প্রস্তাবের বিষয়ে আলোচনা করতে বেলজিয়ামের ব্রাসেলসে বৈঠক শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন। এ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সংস্কার প্রস্তাবটি পাশ হওয়ার না হওয়ার উপরই নির্ভর করছে ব্রিটেন ইউর সঙ্গে থাকবে কিনা।
ব্রিটেনের কিছু শর্ত যুক্তিসঙ্গত হলেও কিছু কিছু ক্ষেত্রে জোটের কথা না ভেবে অভ্যন্তরীণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানান জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। এদিকে এই প্রস্তাবের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ব্রিটেনবাসী। ব্রিটেনের বেডফোর্ডশায়ারের কৃষক রবার্ট ল সহ তার অন্যান্য সহযোগীর এখন ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্রিটেনের সাম্প্রতিক সংস্কার প্রস্তাবটি। ব্রিটেন তার অভ্যন্তরীণ সুবিধা ধরে রাখতে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার তোড়জোড় করলেও এখানকার কৃষকরা তাদের ব্যবসার কথা ভেবে জোটবদ্ধ হয়ে থাকার পক্ষেই মত দেয়। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকলে আমরা জোটের 27টি দেশের সঙ্গে মুক্তভাবে বাণিজ্য করতে পারবো। শুধু ব্রিটেনে ব্যবসা করতে গেলে আমাদেরকে অনেক বাধ্যবাধকতার মধ্যে চলতে হবে, আয় কমে যাবে। জোট যে পরিমাণ ভর্তুকি দেয় ব্রিটেন তা দেবে না। কৃষি খাতে বাজেটের উপরই আমাদের ভাগ্য নির্ভর করবে। বেলজিয়ামের ব্রাসেলসের ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ইইউ সংস্কার বিষয়ক প্রস্তাব সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। দুদিনের এই সম্মেলনে ক্যামেরনের এই প্রস্তাবটি পাশ হওয়া না হওয়ার উপরই নির্ভর করছে ব্রিটেন ইইউর সঙ্গে থাকবে কিনা। প্রস্তাবের বিষয়ে বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনায় অগ্রগতি হলেও শেষ পর্যন্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে তা ইইউ ও যুক্তরাজ্য উভয়ের জন্যই বড় পরাজয় হবে বলে মন্তব্য করেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। এদিকে প্রস্তাবের বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরনের বেশিরভাগ দাবি যুক্তিসঙ্গত ও ন্যায্য বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তবে অনেক ক্ষেত্রে জোটের পরিবর্তে ব্রিটেন কেবল অভ্যন্তরীণ স্বার্থ রক্ষার বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের লক্ষ্য জোটের কোনো দেশ যেন বৈষম্যের শিকার না হয়। এক্ষেত্রে মতপার্থক্যগুলো দূর করাটা সবচেয়ে জরুরি। এই বিষয়ে জোট তার প্রয়োজন মোতাবেক সিদ্ধান্ত নেবে। এদিকে ইইউ এর সঙ্গে ব্রিটেনের থাকা না থাকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার কথা জানিয়েছে লন্ডনের সাধারণ মানুষ। আমি জোটের সঙ্গে থাকার পক্ষে। এতে ইউরোপের অন্য দেশের সঙ্গে আমাদের সাংস্কৃতিক বন্ধন দৃঢ় হবে। তাছাড়া শিক্ষার্থীরা জোটের বিভিন্ন দেশে পড়াশোনার সুযোগ পাবে। ইইউ এর সঙ্গে থাকলে আমরা অনেক বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। ব্রিটেন তার নিজের নিয়মে চলবে, ইউরোপের খেয়াল খুশি মতো না। ইউরোপে শরণার্থী সমস্যার পাশাপাশি ইউরোজোনের ঋণ সংকট ঘিরে সৃষ্ট বিপর্যয়ের কারণে জোট থেকে বেরিয়ে আসতে চাইছে যুক্তরাজ্য। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। বাজারে এসেছে বিশ্বের সবচেয়ে সস্তা স্মার্টফোন ফ্রিডম 251। এর দাম ভারতীয় মুদ্রায় 215 রুপি, যা মাত্র $4 মার্কিন চেয়েও কম। বিক্রি করা সম্ভব হয়েছে। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। পরিচালনা পর্ষদ ছাড়াই চলছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংক। চলতি মাসেই নতুন পর্ষদ নিয়োগ দেওয়া হবে বলে জানালেন অর্থ প্রতিমন্ত্রী। G2G+ পদ্ধতিতে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রতারণা ও সিন্ডিকেটের আশঙ্কা জনশক্তি রপ্তানিকারকদের, কার্যত মনিটরিং এর তাগিদ। কাঁচা বাজারে কমতির দিকে বেশিরভাগ সবজির দাম। মাছের দাম নিয়ে ক্রেতা বিক্রেতার ভিন্ন মত, বেড়েছে মাংসের দাম। এবং টানা 3 দিনের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল। 4 শতাধিক হোটেল মোটেল পরিপূর্ণ। ভালো ব্যবসা হয়, দারুণ খুশি ব্যবসায়ীরাও। এই ছিল সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।